ভালো রাবণ সেন, ভালো রে জাহাপুরা। কি তোমার অভিযোগ? আমার অভিযোগ যুবরাজ বিজয় কুমারের জন্যে। বলো বিজয় কুমারের কি অপরাধ? বলতে সাহসী পাচ্ছি না ছোড়া। নির্ভয়ে বলো, নির্ভয়ে বলো রাবণ সেন। যুবরাজ শিকারীকে এক বেকারহীন বেকারহীনের প্রেমে পড়েছে জনাব। কেন রাবণ সেন, তুমিও বিজয় কুমারের বিরুদ্ধে এমন কুচলটনা খরচ কি কারণে? আমি এক বিন্দু মিথ্যা বলিনি জনাব, আমি সত্য কথা বলছি। কারণ যুবরাজকে খুঁজতে গিয়ে আমি সত্যকে দেখেছি জনাব। যুবরাজ সে আর বাহু বন্ধুরে জনাব। চুপ করো রাবণ সেন, আমি যে ভেবেই পাচ্ছি না যুবরাজ বিজয় কুমার কেমনই করে এখানে কেমনই করে যেতে পারল। আমিও তো তাই ভাবছি জনাব। যুবরাজ কেমন করে এক ছোট ছোট হেড বেকারির প্রেমে পড়েছে জনাব। না 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 রাবণ সেন, অসম্ভব, তা হতে আমি দেব না। তোমার কথাই যদি সত্য হয়ে থাকে তাহলে এই ভিখারির বাচ্চাটাকে আমি এমন শাস্তি দেব আজ যেন কেউ কল্পনা করতে পারে না। আমি একে বিন্দু মিথ্যা বলিনি জনাব। নইলে এই কলঙ্কিনী হয়তো আপনার মাথায় কলঙ্কের চাপ লাগিয়ে দিবে মহারাজ। অগ্রসারী বিরুদ্ধে যুবরাজকে আমার সামনে খুঁজে দেখুন, আমার অভিযোগ বলি মিথ্যা কিনা। তাই করবো রাবণ সেন, এখনই কুমারকে এনে জিজ্ঞাসা করব এই শিক্ষা সে কোথায় পেয়েছে। এই কে আছিস? করে যা আপনা উপরি যুবরাজকে এখানে পাঠিয়ে দেও। আজকে মহারাজ ও ভগবান, তুমি আজ কত দিবে যে নারীর মোহে এই নিজের মান মর্যাদার কথা সে কি ভুলে যেতে পারে? আমাকে কেন স্মরণ করছেন পিতা? তুমি নাকি শিকারে গিয়ে এক ভিখারি মেয়ে ভালোবাসায় আবদ্ধ হয়েছ। এই কথা আপনি কার কাছে শুনেছেন পিতা? শুনেছি রাবণ সেনের কাছে। ভালো, সামনে যা বলেছে সত্য না মিথ্যা? পিতা, বিজয়, তুমি রাজপুত্র হয়ে সামান্য একটা ভিখারির মেয়ের সাথে এমন করে তুমি এই প্রেম বিনিময় করতে গিয়েছ। ভিখারি বলে কি ওরা মানুষ নয় পিতা? বিধাতা কি ওদেরকে আশা আকাঙ্ক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠায়নি পিতা? তবে কেন কেন ধরে আপনার কাছে এত নগণ্য এত তুচ্ছ হতে যাবে পিতা? তুমি যে তোমার পদমর্যাদার কথা বলে গিয়ে আমার মাথায় কলঙ্কের পূজা তুলে দিয়েছ। আমিও তো তাই ভাবছি আমি জনাব। জানি পিতা, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কোন ধর্মেই লিপিবদ্ধ নেই পিতা। আহা, মানি না তোমার ধর্মের বলি। পিতা, আমার আদেশ সেই কলঙ্কিনীকে তোমার মন থেকে মুছে ফেলতে হবে। আর কোন
পারবে না। আমার কথাগুলো মনে থাকে যেন। যাও। যাচ্ছি পিতা, যাচ্ছি। তবে আপনাকে একটি কথা বলে যাচ্ছি, যেই মানুষ পদমর্যাদার মুখে পড়ে মানুষকে মানুষ বলে মনে করে না, আমি তাদের অন্যায় শাসনকে কোনোদিন মেনে নিতে পারবো না পিতা। আমি তাদের অন্যায় শাসনকে কোনোদিন মেনে নিতে পারবো না। এবার তো আপনার নিজের কানে শুনলেন মহারাজ, আমার এই কথাগুলি মিথ্যা কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই শুনলাম। কিন্তু যেমনই করেই হোক, যুবরাজকে রাস্তা থেকে ফিরে আনতেই হবে। আমার মনে হয় মহারাজ, সেই রকম বেকারি বাচ্চা বাসুদেবকে সাহায্য করতে পারলেই আপনার পথ হবে একেবারে পরিষ্কার। আহা! তুমি ঠিকই বলেছ রাবণ সেন। আগে সেই বাসুদেব বেটাকে আমি একবার দেখতে চাই। তার কত বড় সহজ যে কি বিজয় কুমারের পিছনে এই কুলঠা মেয়েকে কেমন ঘরে লেলিয়ে দিতে পারলো। সেটাই উত্তম বুদ্ধি মহারাজ। তবে কি আমি এই বড়টার সম্মানে চৌঠে যাব? আহা! আই যাও সেনাপতি রাবণ সেন, যেমনই করে হোক সারা গ্রাম খুঁজে হলেও এই জানোয়ারটাকে বেঁধে আমার রাজদরবারে হাজিরি করবে। তারপর আমি তাকে এমন শিক্ষা দেব তা কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। আপনি এজন্যই ভাবেন না মহারাজ, সামান্য একটা গেহবোধকে কিভাবে রাস্তা করতে হয় ওই রাবণ সেনের ভালো করে সহ্য, যাকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, সেই কিনা তার ধর্মদাতা পিতা খেয়ে বছরা পরিচিত করেছে। সেই নারীর মোহে পড়ে এই তাকে অত্যাচারের বুকে চালিয়ে পড়েছে। বেশ, আমিও রাজা রাবণ সহ্য যেমনই করে হোক সেই পথ বন্ধ করতেই হবে। সেই সম্পর্কে আমার জানা আছে। আগে সেই শয়তান বাসুদেব, তারপর যুবরাজ বিজয় কুমার। তার পাশে আগুনের লোখা নিয়ে মেঘে পোড়াপড়ি করছে। তারপর আগে হবে বাসুদেব, তারপর হলো দেবীর পাল্লা। আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে।
যাব না। যাবেন না। আমি যাব না। মরতে যদি হয় এই পাপি দাদার পিঠেতেই মরব। তবু তবু আমি এই পিঠে ছেড়ে কোথাও যাব না। যাব না। এই চাবুকে তোকে নিয়ে যাবে। না না, আমার দাদুকে মেরো না। সরে চল শয়তানি। ভিখারি বাচ্চা। হাতে দড়ি পায়ে বড়ি, ওসে না ছেড়ে দাও না দূরে, ওসে না ছেড়ে দাও না দূরে। চলে যা মালা, তুই চলে যা। তুই 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 কিছু পাবিস না মালা। আমাকে আমাকে কি আমি আমার জন্য তুই কোনো চিন্তা করিস না মালা। তুই তুই চলে যা মালা, তুই চলে যা। আমি যাবো না। আমি আমি যাবো আর চলে আসবো। আমার দাদুকে ছেড়ে দাও। চিন্তা করিস না মালা। তোর দাদুকে কেউ আটকে রাখতে দাদু, আমাকে ছেলে তুমি কোথাও যেও না। আমি তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না দাদু। ও ঠাকুর, এই নির্মম পরিহাস, বলো বলো ঠাকুর, কেন তুমি এ বুড়ো বয়সী আমার দাদুকে শাস্তি দিচ্ছ? বলো ঠাকুর, বলো। সেনাপতি রাবণ সেন এত দেরি করছে কেন? তবে কি বাসুদেব বেটাকে মালি তো? চালাইছে। যাও যাও। একই এখন এত দেরি করছে কেন? সে কি পরাজিত? এই নেন শয়তান বাসুদেবকে। সেনাপতি রাবণ সেন মেনে জনাব। সেনাপতি রাবণ সেন এত সহজে কারো কাছে পরাজয় বরণ করেনি মহারাজ। এই নেন মহারাজ আপনার শিকার শয়তান বাসুদেবকে। আর পর তার নাতনিকে বিজয় কুমারের পিছনে লেলি দিয়েছে জনাব। তুমি কে সেই বাসুদেব? হ্যাঁ হ্যাঁ মহারাজ,
আমি সেই বাসুদেব। তুমি আমার পুত্রের পিছনে তোমার নাতনিকে লেলিয়ে দিয়েছ কেন? না মহারাজ না, বলো, জবাব দাও। আমি আমি চের কিছুই বুঝতে পারিনি মহারাজ। বলছি বেশ, দু চারটা চাবুকের যা পড়লি বুঝতে পারবে। তুমি কি অস্বীকার করতে পারো তোমার নাতনি যুবরাজকে ভালোবাসেনি? আমার মালা যুবরাজকে ভালোবাসে? না 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 না, তা হতে পারে না। আমি সেদিন নিজের চোখে দেখেছি মহারাজ, তোমার নাতনিকে যুবরাজ বাহু বন্ধনে ছড়াম। এরপরও শয়তান বাসুদেব সে কথা অস্বীকার করছে জনাব। আমি বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন, আমি এর বিন্দু মাত্র জানি না। জানলে সেই শয়তানিকে আমি গলা টিপে হত্যা করতাম। কেন কেন সে ব্রাহ্মণ হয়ে ওই তাদের দিকে হাত বাড়া? শাস্তির ভয়ে, শাস্তির ভয়ে তুমি সত্যকে লুকানোর চেষ্টা করো না। যে অপরাধ তুমি করেছ তার কি যে শাস্তি হতে পারে তা যে আমি ভেবেও পাচ্ছি না। মহারাজ, ও বিজয় কুমারের জীবনের উপর কলঙ্কের কালিমা এঁকে দেওয়ার অপরাধে তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। ঠিকই বলেছেন দেওয়ানজি, আমি সেই শয়তানকে দিলাম মৃত্যুদণ্ড। যাও রাবণ সেন, এই মুহূর্তে তার ছিন্ন শিরানি আমাকে উপহার দিবে। মহারাজ, এবারের মতো আমাকে প্রাণ ভিক্ষে দেন মহারাজ। জীবনে আর কোনোদিন এমন ভুল হবে না মহারাজ। আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। ক্ষমা, ক্ষমা না, ক্ষমা তুমি পাবে না, শাস্তি তোমার ভোগ করতেই হবে। নিয়ে যাও রাবণ সেন। চল বেটা, আমার সাথে চল, আমার সাথে চল। বেশ, আমি চলে যাচ্ছি মহারাজ। মহারাজ যখন আমার কথা শুনলেন না, তবে আমি ওই রাজ দরবারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি আমি কোনো পাপ না করে থাকি, আমাকে যদি বিনা দোষে শাস্তি দিয়ে থাকেন, এর প্রতিফল আপনাকে ওদের ভোগ করতে হবে। কারণ ওই বিধাতা বলেছেন, অন্যায়কারীকে ক্ষমা করে না, ক্ষমা করে না, ক্ষমা করে না। এই হচ্ছে অপরাধীর সূক্ষ্ম দিশা। নইলে যে মহারাষ্ট্রের প্রতিবল ভোগ করতে হলো। এক পাগলেরই
প্রবেশদ্বার ভেঙে বাসাতে প্রবেশ করতে চাইছে। পাগলনি যাও প্রবেশদ্বার খুলে দাও। ঠিক আছে মহারাজ। নাও, যান, যানজি। দেখে আসুন সে কে সেই পাগলনি। তাই যাচ্ছি মহারাজ। কে সেই নারী, কি তার অভিযোগ? এই সেই নারী মহারাজ, বাসুদেবের নাতনি মহারাজ। তুমি কি সেই বাসুদেবের নাতনি? এবার বলুন আমার দাদু কোথায়? আমার দাদুকে আমি নিয়ে যেতে এসেছি। তাকে যে আর নিয়ে যেতে পারবে না, কিছুক্ষণ পরেই দেখতে পারবে তার ছিন্ন শির। না, না, আমি আমি আমার দাদুর কাছে যাব। দাদু, দাঁড়াও পাপিষ্ঠ নারী। সেই জন্যই তোমার দাদুর শাস্তি দাও, তুমি নিজের চোখেই দেখে যেতে পারবে। যান, যানজি, রাবণ সেনকে এখানে পাঠিয়ে দেন। তাই যাচ্ছি মহারাজ। শুনি, শুনি। ও হে রাজনী গো, আসতে পারে না। বলি যে ডালে গো শুনেন রাজনী গো আমার। চলে যাও এখান থেকে। আমার দাদুকে আপনি ফিরিয়ে দিন। হাতে তেরে দাউদা দূরে গো প্রাণী দাদু, দাদু গোয়া। শত খাদলেও কখনোই না তো। তোমার দাদুকে ফিরে পাবে না। না, আমার দাদুকে আপনি ফিরিয়ে দিন। দাদুকে হারিয়ে আমি বাঁচতে চাইতাম না। আল্লাহ লয়ে যাইতাম। দাদু, জগতে আর নেই নারী, তোমার দাদুর ওই ছিন্ন কীর্তনা। না, দাদু, 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 তুমি কথা বলো দাদু, 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 আমার দাদুকে কেন নিয়ে গেছে ঠাকুর? এখন আমি কাকে নিয়ে বেঁচে থাকিব? দাদু, কি এই কার করুণ আর্তনাদ ভেসে আসছে? কে সেই নির্যাতিত নারী? একই মালা, মালা তুমি এখানে কাঁদছো? কুমার, মালা,
কোথায় শুনেন শুনেন ও ক্ষমা বলি এখন আমি কোথায় যাবো দাদু বলুন মহারাজ, এবার আমি কাকে নিয়ে থাকবো, কোথায় যাব? আপনি আমাকে পথ বাতলিয়ে দিন যুবরাজ। মালা, আমার অপরাধ ক্ষমা করো মালা। আমি যে বুঝতেই পারিনি রাজপ্রাসাদে এমন একটা কিছু হচ্ছে। মালা, বলুন পিতা, কেন আপনি এই নিরপরাধী বাসুদেব সর্দারকে হত্যা করেছেন? কি অপরাধ ছিল তার সেই নিরপরাধী গরিব প্রজা বাসুদেব সর্দারের? পিতা হয়ে পুত্রের কাছে এর প্রস্তাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পিতা, তা আমি দেব না। যুবরাজ, বলো মালা। আমি যে আজ সর্বহারা, আমি কার কাছে যাব, কোথায় যাব, কিছুই তো ভেবে পাচ্ছি না। আপনি বলে দেন যুবরাজ, আমি এখন কোথায় যাব? পিতা, এই নারী রাজার কেউ নেই, সে আজ সর্বহারা পথের ভিখারি পিতা। তাই তাই আপনার কাছে আমার অনুরোধ, এই নারীকে চাকরানী হিসাবে হলেও আপনার প্রাসাদে একটু টাই করে দিন পিতা। না না, তা সম্ভব। সে নারীর জন্য আমার মান সম্মান সুলিচ্ছাদ হতে চলেছে, তাকে আমি আশ্রয় দিতে পারবো না। শ্রাবণ সেন, বলুন জাহাপনা, আমার কি করতে হবে? এই মুহূর্তে তাকে ধাক্কা দিয়ে এই প্রাসাদ থেকে বের করে দাও। পিতা, আর তুমি যদি প্রতিবাদ করতে চাও, এবার এর প্রতিবাদ তোমাদেরকে পিতা! করতেই হবে। নিয়ে যাও রাবণ সেন। সে যাবে না, যাবে না? সে আমাদের প্রাসাদে থাকবে, তাকে আমি পথে নেমে যেতে দেব না পিতা। তাহলে যে আমাকে মরতে হবে। তাহলে তখন এই রাজপথে নেমে যেতে হবে। পিতা, হ্যাঁ হ্যাঁ, পুত্র বলেও তোমাকে আমি ক্ষমা করব না। বেশ, তাই যাচ্ছি পিতা। তাই যদি হয়
তবে আমি এই মেয়ের হাত ধরে পথে নেমে যাব পিতা। তবে আপনাকে একটি কথা বলে যাচ্ছি পিতা, যাদেরকে নিয়ে আজ আপনি ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছেন, দুদিন পর হয়তো আপনার সেই রাজত্ব থাকবে না। সেদিন এই ভুলের জন্য আপনাকে আগুনের জলে পুরো ছারখার হয়ে যেতে হবে। সেদিন সর্বভাগ্য আপনি আর ক্ষমা পাবেন না পিতা। চলো, চলো। দেখলেন তো মহারাজ, এমের কি মহিরাম সামান্য একটা নারীর মুখে পড়ে যুবরাজ আপনাকে পর্যন্ত একেবারে ভুলে গেছে মহারাজ। যাক, যাক, সবাই চলে যাক। তবু আমি এতটুকু ভেঙ্গে পড়বো না। অন্যায়ের বিচার আমার করতেই হবে, করতেই হবে। চলে এসো রাবণ সেন, আমার সাথে চলে এসো। এই চলো আপনার এখন- না আমি তো বছরের পর বছর পাড়িয়ে গেল, তবু আমার সাধনা সফল হলো না। এই নির্জন কাননে বসে আমার প্রভুর নাম জপ করব। আচ্ছা আভা আভা আনতে বুড়ে বেটা বোম ভোলানাথ, বোম ভোলানাথ, বোম ভোলানাথ। এসো মালাপ, এমন কাম করে না। এই নির্জনে বসে আমরা একটু বিশ্রাম করে নেই। একই এখানে এখানে কে বসে আছে? সাউন্ডের তে আড়া বেড়া দিত না। কে কে পাপিষ্ঠ নরদা, না সাউন্ড বলা আমার এতদিনের সাধনা বন্ধ করে দিলি। আমি তোকে দিলাম অভিশাপ। আমাকে অভিশাপ দেবেন না। আমরা খুব বিপদে পড়ে আপনার এখানে ছুটে এসেছি, আপনি আমাদেরকে ক্ষমা করুন বাবা। না না না, আজ 10 বছর যাবৎ আমি এখানে তপস্যা করছি। তোর আগমনে আমার সকল সাধনা ভঙ্গ হলো। আমার আগমনে আপনার তপস্যা? আরে পাপিষ্টা, তুই কি জানিস না নারীর মুখে মানুষ দিদা তার বুকটা মন্ত ভুলে যায়। আমি সব শ্রী কন্যা সবকিছু ত্যাগ করে এই নির্দেশে ঈশ্বরকে সাধনা করছি। তো আর তুই কিনা আমার সকল সাধনা ভঙ্গ করে দিলি। আমি তোকে দিলাম অভিশাপ। না, আমরা না জেনে তোমার ধ্যান ভঙ্গ করেছি বাবা, তুমি আমাদের ক্ষমা করো। ক্ষমা? না না না, ক্ষমা তোরা পাবি না, তো শাস্তি তোদের পেতে হবে। শাস্তি? বাবা আমি আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, এবারে মতন আমাদেরকে ক্ষমা করে দাও। আমাকে ভরসা করবে না, চলে যা। হাই গো শুনেন, শুনেন সাধু বাবা বলে দেয়া আমারে। হাই গো শুনেন, শুনেন সাধু
একটু দয়া করুন বাবা, আমরা আজ সব কিছু হারিয়ে বনে বনে ঘুরছি বাবা, তাই আজকের রাতটা তোমার এখানেই কাটিয়ে দিতে চাই বাবা। তোরা নিশ্চয় স্বামী স্ত্রী। না বাবা, মনে মনে জানি ঠিকই, কিন্তু এখনো বিয়ের কাজ সম্পূর্ণ হয়নি। ও তোরা প্রেমের বৈরাগী। তাও বলতে পারেন বাবা। ঠিক আছে, আয় তোরা আমার সাথে, বিয়ের কাজটা আগে সম্পন্ন করে নি। কাল পরতুষে সোজা চলে যাবো ডাকাতের আড্ডায়। ডাকাতের আড্ডা? হ্যাঁ, তবে ভয় পাওয়ার কিছু নেই। সে যেমন জনদরদি তেমন গরিবের বন্ধু। উপবাসী পদাদের মুখে তুলে দেয় অন্য, বর্ষহীন মানুষকে যোগায় বস্ত্র, আর আশ্রয়হীন মানুষকে দেয় আশ্রয়। তাই তোরা এখানে গেলে আর কোনোদিন বিপদ থাকবে না। আয় তোরা বাবা আমার সঙ্গে। বেশ, আয়। তাই তাই চলো চলো বাবা। বাবা। ভাইসব, আজ আমি ডাকাতি করছি, রাজার চোখে আমি ভিন্ন ডাকাত। কিন্তু কেন ডাকাত? রাজার সূর্যবাহু লোকেরা আমাকে ডাকাতে বানিয়েছে। আজ এই কাঞ্চননগরে প্রজারা না খেয়ে থাকলেও তাদেরকে রাজস্ব দিতেই হবে, নইলে অত্যাচারী শোষণের চাকায় পিষ্ট হয়ে মরতে হবে। এই সহ্য আমরা কেন সহ্য করব? আমরা তাই বলছি ভাই, রাজার অত্যাচার সহ্য করতে পারবো না। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তাদের হাতের চাবুক আমরা কেড়ে নিব। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। স্ত্রী পুত্র নিয়ে বেঁচে থাকতে হলে আমাদের সংগ্রামে চালাতে হবে। অত্যাচারী রাজা পতন ঘটিয়ে নতুন রাজা গড়াতে হবে। তাহলে আমরা কি করবো রে ভাই? রাজার রোগে রাজস্ব নিতে এলে কেউ তাকে রাজস্ব দেবে না। প্রয়োজন হলে এই কাঞ্চননগর থেকে একটি প্রজাও যেন ফিরে না যেতে পারে, সেই ব্যবস্থাই করতে হবে। তুমি যেভাবেই বলবে আমরা তাই করব শ্যামল ভাই। বেশ, এবারে তোমরা যাও। আর আমার উদ্দেশ্য সকল জনতার মধ্যে ঘোষণা করে দাও। তাই করব শ্যামল ভাই, তাই করব। জওয়ান কৌশিক সেন, একদিন তুমি আমার পিঠে চাবুকে মেরেছিলে, সেই চাবুকের কাজ আমার পিঠে যন্ত্রণা হয়ে বেঁচে আছে। যতদিন পর্যন্ত এর প্রতিশোধ নিতে না পারবো, ততদিন পর্যন্ত আমার এই শ্যামলকার প্রাণ শীতল হবে না। তুমি কি সেই শ্যামলকা? তুমি কি সেই জনদরদি শ্যামলকা? হ্যাঁ, কিন্তু তোমরা? আমরা আজ সর্বহারা পথের ভিখারি, তাই তোমার নাম শুনে এখানে এসেছি একটু আশ্রয়ের জন্য। বলো বলো শ্যামল ভাই, আমরা কি এতটুকু আশ্রয় পাবো? যদি তোমরা রাজার গুপ্তচর না হয়ে থাকো, তাহলে এই শ্যামলকার আস্তানার দ্বার সারা জীবনই খোলা থাকবে। ভাইজান, সত্যি তুমি মহৎ ভাইজান। কি বললে বোন? তুই আমাকে ভাই বললি? যার নাম শুনে সবাই মুখ ফিরিয়ে নেয়, আর তুই তাকে ভাইজান বললি? সবাই তোমাকে বুঝলেও বিনা মুখ ফিরিয়ে নিল। আমি তোমাকে ভাইজান বলেই ডাকবো। ঠিক আছে বোন, ঠিক আছে।
আর যা যা আমার হৃদয়ে একটা মমতা জাগিয়ে দিয়েছিস, তোকে আমি দুহাতে বাড়িয়ে বনে বনে টেনে নিলাম। ভাইজান, আয় বোন, ভাইজান, ভাইজান, শ্যামল ভাই, আয় ভাই, আয়। শ্যামল ভাই, জানিস, ছোটবেলা থেকে আমি বোনের স্নেহ থেকে বঞ্চিত, তাই আমি দস্যু শ্যামলকা হলেও আমি তোদের ভাই বলেই বেঁচে থাকতে চাই। ভাই, আয় তোরা আমার সাথে চল। আয় তো। বেশ, তাই চলো ভাইজান। তোমাকে কেন ডেকেছি জানো রাবণ সেন? কেন ডেকেছেন আপনি? আজ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন আপনি কিসের কথা? তাই এই নির্জনে, তাই তোমার কাছে বলবো বলবো বলে মনে করেছি। সে শুধু কিসের আলাপ? কথাটা হচ্ছে সিংহাসন নিয়ে। সিংহাসন নিয়ে। কিন্তু কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, নাইলে আমরা দুজনেই হচ্ছে রাজার গোলাম, মানে হুকুমের চাকর। কিন্তু আমরা চাকর হতে যাব কেন? হ্যাঁ, তবে কথাটা হলো আমাদের বুদ্ধির জুড়ে সবকিছুই যখন হচ্ছে, তখন আমরা রাজার গোলাম হতে যাব কেন? নিজের বুদ্ধির জুড়ে সিংহাসনটা আমার চাই। সিংহাসনটা যে একেবারে আমাদের থেকে যাবে, তাই না? আমি জানি তোমার বুদ্ধি খুবই চিহ্ন, তাই যুবরাজ জন প্রাসাদ থেকে চলে গেছে। এখন আমাদের পথ হবে পরিষ্কার, একেবারে অর্থাৎ পরিষ্কার। এখন রাজা সূর্যবাহুকে হত্যা করতে পারলে সিংহাসন আবার যাই আমাদের দুজনের প্রথমে একেবারে পরিষ্কার। সাথী, সাথী বন্ধু, আমার কি লাভ? লাভ? হ্যাঁ হ্যাঁ, লাভ। তোমার ছেলে, তুমি যদি আমার কথা সম্মত হও, আমাদের কাজে জয় হতে পারে। তবে তোমার ছেলে সুমন সেনের কাছে আমার একমাত্র কন্যা বিয়ে দিয়ে তোমার সাথে করে নিব বৈবাহিক সম্পর্ক। কথাগুলি তো বন্ধু ভুলে যাবেন না। তারপর তুমি হবে অর্ধেক রাজ্যের মালিক, তুমি চালাবে অর্ধেক রাজ্য, আর আমি চালাবো আমার রাজ্য। মানে মানে এবার বলো তুমি রাজি কিনা? হ্যাঁ হ্যাঁ বন্ধু, তোমার কথা আমি রাজি আছি। সাবাস রাবণ শেঠ, এবার এসো দুইজনেই কাজে নেমে যাব। তাহলে বন্ধু একটি কিন্তু নাচে কথাটা গানে মনে রেখো রাবণ শেঠ, ব্যবস্থা করা যায় জয় না। আমাদের হতেই হবে। চমৎকার বুদ্ধি আপনার দেওয়ানজি, তাই না? আপনার বুদ্ধির অসংখ্য আমি তুলনা করতে পারিনি বন্ধু। ঠিকই আপনি বুদ্ধিমান,
এবার একটু নাচে গানে আনন্দে ভরে দাও আপনাদের দিল বাগিচা। সম্মানিত সুধী, আপনারা সুন্দরভাবে ভদ্রতা বজায় রাখবেন। আমরা অবশ্যই আপনাদেরকে আনন্দ দিতে উৎসাহিত হব। আপনারা ভদ্রতা বজায় রাখবেন, উচ্ছৃঙ্খল হবেন না। আপনারা সুন্দরভাবে নাচ উপভোগ করবেন, এগুলো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ। শুনো মালা, না শুনবো না। এবার পালাবে কোথায়? এই ছাড়ো বলছি, না ছাড়ো। শুনো, শুনো শুনো চাঁদ রূপসী বলি রে তুমি আমার চাঁদের আলো, তুমি গলার মালা। কাছে এসো মালা। মালা মালা, এই যে মালা, তোরা এখানে গল্প করছিস,
আর আমি কিনা সারা আস্তানা খুঁজে বেড়াচ্ছি। কেন ভাইজান? কেন আবার জানিস, তোদেরকে না দেখলে মন একেবারে আমার অস্থির হয়ে যায়। হ্যাঁ রে বিজয়, এখানে থাকতে তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? কি যে বলো ভাইজান, ভাইয়ের কাছে ভাই থাকবে, এতে অসুবিধার কি? আচ্ছা ভাইজান, তুমি কি এ পথ থেকে ফিরে আসতে পারো না? নারী পাগলি না, তা হয় না। ও কথা আর কোনোদিন তুই আমাকে বলিস না। কেন ভাইজান? জানিস বোন, ডাকাত হয়ে আমি জন্মাইনি। আমিও ছিলাম একজন শান্ত সরল মানুষ, কিন্তু রাজার লোকেরাই আমাকে ডাকাত বানিয়েছে। রাজার লোক? হ্যাঁ হ্যাঁ, যখন তাদের অত্যাচার দিন দিন বেড়েই চলছে, তখন আমি আর সইতে পারলাম না। তাই নিরীহ প্রজাদের অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য আজ আমি দস্যু কাল। তবে কি তুমি প্রজাদের শান্তি দিতে পেরেছো ভাইজান? জানি না কতটুকু পেরেছি, তবে এইটুকু জানি প্রজারা অনাহারে থাকছে না, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না, আশ্রয়ের সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না। এটাই যে আমার পথ। ভাইজান, এই নিয়ে আর তোমাকে ভাবতে হবে না ভাই। আজ প্রজাদের খেজমতে এগিয়ে যাব, তোমার পিছনে পিছনে থেকে তোমার কাজে সহযোগিতা করব, আর সেই অত্যাচারীর বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। পারবে ভাই, পারবে। কেন পারবো না ভাইজান? প্রজাদের কাজে নিজেকে বিলিয়ে দিতে কেন পারবো না? তুমি যদি তোমার নিজের জীবনকে বিলিয়ে দিতে পারো এই প্রজাদের, আমি কেন পারবো না ভাইজান? ঠিক আছে ভাই, ঠিক আছে। এবার চল আমার আশ্রমে। চলে আয় মালা, তাই চলুন ভাইজান। চলে আয়। তাই চলুন ভাইজান।